ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হয় ঠিক তখনই যখন ক্ষমতার সর্বোচ্চ আসনে বসে থাকা একজন নেতা একদিন হঠাৎ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যান অভিযুক্তের ভূমিকায়। বাংলাদেশও আজ সেই মুহূর্তের সামনে দাঁড়িয়ে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, রক্তক্ষয়ী সংঘর্ষ, ছাত্র আন্দোলনের আগুন, আর তার ঠিক পরেই অস্থায়ী সরকারের আগমন। হাজারো মানুষের কণ্ঠে ওঠা ক্ষোভ, চোখের জল আর রক্ত, এসবের মধ্যে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ রায় ঘোষণা করেছে শেখ হাসিনার বিরুদ্ধে। অভিযোগ মানবতা বিরোধী অপরাধ আর শাস্তি মৃত্যুদণ্ড। একসময় যিনি ছিলেন রাষ্ট্র ক্ষমতার সবচেয়ে শক্ত প্রতীক, আজ তিনি দাঁড়িয়ে আছেন ইতিহাসের সবচেয়ে কঠোর রায়ের সামনে। কিন্তু কেন এই বিস্ফোরণ? বাংলাদেশে ক্ষমতার বিরুদ্ধে ক্ষোভ নতুন নয়, কিন্তু গত বছরের জুলাই আগস্টে তা বিস্ফোরিত হয় অন্য মাত্রায়। কোটা সংস্কারের দাবিতে নেমে পড়া ছাত্ররা পুলিশের দমন পীড়নের মুখে আরো ভয়ঙ্করভাবে ঘুরে দাঁড়ায়। ঢাকার রাস্তায় আগুন, রাজশাহীর বাতাসে টিয়ার গ্যাস, চট্টগ্রামে রাত জুড়ে সংঘর্ষ, পুরো দেশ হয়ে উঠেছিল এক অবরুদ্ধ যুদ্ধক্ষেত্র। আর যখন রাষ্ট্রের শক্তি ছাত্রদের বুকের রক্ত থামাতে পারল না, ঠিক তখনই জনমতের তীব্র চাপ সরকারকে পতনের দিকে ঠেলে দিল। এই পতনের পরই আসে ট্রাইব্যুনালের পুনর্গঠন, যা আজকের রায়ের ভিত্তি তৈরি করেছে। ঠিক কি ছিল অভিযোগ? চলুন দেখে নিই। পুনর্গঠিত আদালতে হাসিনার বিরুদ্ধে আনা হয় 5টি অভিযোগ। বিক্ষোভ দমনে প্রাণঘাতী নির্দেশ, অন্যায় গ্রেফতার ও নির্যাতনে প্রশাসনকে উৎসাহ, ইন্টারনেট বন্ধ করে আন্দোলন নিয়ন্ত্রণ, সাংবাদিক ও ছাত্রদের ওপর হামলার দায় এবং মানবাধিকারের আন্তর্জাতিক আইন লঙ্ঘন। তদন্ত সংস্থা বলছে, হত্যার নির্দেশ সরাসরি না দিলেও রাষ্ট্র ক্ষমতার শীর্ষে বসে তিনি এগুলো থামাতে ব্যর্থ হয়েছেন, আবার কখনো বা নীরব থেকেছেন। এই যুক্তির ওপর দাঁড়িয়েই আজ ঘোষণা এসেছে মৃত্যুদণ্ড। কিন্তু প্রশ্নটা আরো গভীর। শেখ হাসিনা শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী পরিবারের সদস্য। মুজিব পরিবার বনাম জিয়া পরিবার, এই দুই বংশের দ্বন্দ্বই 50 বছরের রাজনীতির কেন্দ্রবিন্দু। অনেকে বলেন হাসিনা দেশের উন্নয়ন করেছেন, পদ্মা সেতু বানিয়েছেন, অর্থনীতি বড় করেছেন। আবার আরেক পক্ষের অভিযোগ, তিনি তৈরি করেছিলেন একদলীয় রাষ্ট্র, দমন করেছিলেন মত প্রকাশের স্বাধীনতা, মিডিয়া, বিচার বিভাগ, প্রশাসন সবই তিনি নিয়ন্ত্রণ করেছিলেন। এই দুই মতবিরোধী জুলাই আগস্টের আন্দোলনকে নতুন মাত্রা দেয়। আর আজকের রায় সেই দীর্ঘ রাজনৈতিক রেষারেষির সবচেয়ে ভয়ঙ্কর উপসংহার। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় যে প্রশ্নটা আপনার আমার মনে ঝড় তুলছে, সেটা হলো, ভারত কি আইনগতভাবে বাধ্য হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দিতে? রায়ের পর ঢাকার অন্তর্বর্তী সরকার চিঠি পাঠিয়েছে, আবারও পাঠাতে চলেছে। কিন্তু নয়াদিল্লির বার্তা পরিষ্কার, এটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি বিচার বিভাগীয় ও আইনি প্রক্রিয়া। আর এখানেই আসল টুইস্ট। ভারত বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকলেও চুক্তির এমন সব ধারা রয়েছে যা ভারতকে কোনোভাবেই বাধ্য করে না। বিশেষজ্ঞদের মতে, যদি কোনো নাগরিকের প্রাণ সংকটের আশঙ্কা থাকে, নয়াদিল্লি তাকে ফেরত পাঠাতে পারে না, এমনকি পাঠানো উচিত নয়। অতএব হাসিনার সাজা ঘোষণার পর যে গল্পটি শুরু হয়েছে, সেটি এখন আদালতের গণ্ডি ছাড়িয়ে ঢুকে পড়েছে কূটনীতি, নিরাপত্তা এবং দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যের গভীরতম অঙ্কে। ঢাকা চাইছে, দিল্লি যাচাই করছে, আর ইতিহাস অপেক্ষা করছে পরবর্তী সিদ্ধান্তে। কিন্তু একটি জিনিস নিশ্চিত, আজ থেকে বাংলাদেশ আর আগের মতো থাকবে না। আর আজ যে অধ্যায় শুরু হলো, তা দক্ষিণ এশিয়ার রাজনীতিকে নতুন মাত্রা দেবে। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।